আমি ডক্টর সায়ন চক্রবর্তী। আমি কনসালটেন্ট ইনফেকশাস ডিজিজেস মণিপাল হসপিটাল, ঢাকুরিয়াতে। স্যার আমরা এই আলোচনার শুরুতে একটু জানতে চাইবো যে হিমোগ্লোবিন আসলে কি এবং শরীরে এর ঠিক কি ভূমিকা? হিমোগ্লোবিন একটা বেসিক্যালি একটা মলিকিউল, যেটা ধরুন আমাদের আরবিসি, যে ধরুন লাল কণিকা যেটা বলা হয় আরকি, সেটার মধ্যে থাকে। এটার একটা খুব ইম্পোর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে আমরা শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, সেটা থেকে অক্সিজেনটাকে ওটা ওর মধ্যে ধরে নিয়ে যায়। অক্সিজেনটা সঙ্গে করে যেটা আমরা নিঃশ্বাস নিলাম লাংস থেকে টিস্যু লেভেলে ওটাকে নিয়ে যাবে। এবার হিমোগ্লোবিন যদি কম হয়, তখন কিন্তু ধরুন অক্সিজেন লেভেলস গুলো কিন্তু সেদিক দিয়ে আস্তে, আস্তে করে কম পৌঁছাবে টিস্যু লেভেলে। তবে স্যার এখানে যখন আমরা আলোচনা করছি হিমোগ্লোবিন নিয়ে জানতে হবে যে হিমোগ্লোবিন শরীরে কমে গেলে তার কি লক্ষণ, প্রাথমিক লক্ষণগুলো বা উপসর্গগুলো শরীরে দেখা দেয়? তো হিমোগ্লোবিনটা আগে কত নরমাল সেটা আগে আমরা জেনে নিই। হুম, ধরুন মহিলাদের এবং পুরুষদের দুটো লেভেল কিন্তু আলাদা ধরা হয়। তো আমাদের বইতে যে ডেফিনিশনটা বলা আছে যে ধরুন 12 র নিচে যদি মেলসদের নামে, পুরুষদের নামে, তাহলে ওটাকে অ্যানিমিয়া বলা হয়। আর ফিমেলসদের ওটা 11 র নিচে ধরা হয়। এবার আমাদের দেশে মোস্টলি মহিলাদের হিমোগ্লোবিনটা 10 এরকম রেঞ্জেই থাকে। আর হিমোগ্লোবিন কমাটাকে বলে অ্যানিমিয়া। এবার এর লেভেলের নিচে নামা মানেই ওটা হচ্ছে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। এবার উপসর্গ মানে ধরুন যদি হিমোগ্লোবিন 10-11 থাকে, খুব একটা কিছু কিন্তু লোকে বুঝতে পারবে না। ঠিক আছে, মোটামুটি শরীর মেইনটেইন করে দেয়। অক্সিজেন যা পৌঁছানো ঠিক পৌঁছে যায়, মোটামুটি মেইনটেইন হয়ে যায়। পুরুষদের উপসর্গটা আগে আসে। মহিলারা যেহেতু ওনাদের মাসিক যে এটা হচ্ছে আরকি, পিরিয়ডস হয়, তো সেখানে হিমোগ্লোবিনটা কিন্তু প্রত্যেক মাসে একটু, একটু করে ফল করে। তো ওদের বডি জানে যে এই হিমোগ্লোবিন রেঞ্জে আমরা মেইনটেইন করে দেব। কিন্তু পুরুষদের তো এরকম ব্যাপার নেই। পুরুষদের কিন্তু একটু কমলেও বুঝতে পারে। ১ম এ একটা ক্লান্তি ভাব আসে। যে একটু ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। শরীরটা কেমন ম্যাচ করছে। রাতের ঘুমও কম। হিমোগ্লোবিন কমার একটা অদ্ভুত উপসর্গ যে রাতে ঘুমটা কম হয়। তার সঙ্গে যদি হিমোগ্লোবিন আরো কমতে থাকে, একটু ফ্যাকাশে ভাব এসে যায়। এমনি স্কিনেও আসে। চোখের এই তলায়, আইলিডের তলায় যদি তাকান, নরমালি লাল থাকে, ওই জায়গাটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। তাছাড়া এই নোকের জায়গাটা ফ্যাকাশে হয়, হাতটা ফ্যাকাশে হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে বৈদিক কুসুমার লক্ষণ। হিমোগ্লোবিন যখন ৭ এর নিচে নেমে আসে, তখন কিন্তু শরীরটা আরো ফ্যাকাশে হয়ে গেল। ৭ আমাদের একটা কাট অফ ধরা হয় যে ৭ এর নিচে নামলে আমাদেরকে রক্ত দিতে হবে। ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। হিমোগ্লোবিন যদি ৪ এর কাছাকাছি চলে আসে, তখন কিন্তু হার্ট হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা। এবার কি হবে? যদি অক্সিজেন ঠিক করে না পৌঁছায়, ৪ এর কাছাকাছি নেমে গেছে, হার্ট খুব ফাস্ট পাম্প করতে শুরু করে। হার্টে একটা অদ্ভুত অর্গান, যে ওকে তো কাজ করে পৌঁছাতে হবে অক্সিজেনটা। ও খুব ফাস্ট পাম্প করে। তখন কেউ বুক ধড়ফড় করে। হুম। তখন একটা শ্বাসকষ্ট শুরু হয়। হার্ট পাম্প করছে, লাংসও খুব তাড়াতাড়ি কাজ করছে, অক্সিজেন পৌঁছানোর চেষ্টা করছে, বডি খুব রিঅ্যাক্ট করছে আরকি। সেই ফাংশনটা একটা জায়গায় গিয়ে হার্ট ফেলিয়ার হয়ে যায়। ব্যাপারটা এরকম আরকি। তো মোটামুটি উপসর্গগুলো অ্যাজ পার হিমোগ্লোবিন লেভেল দেখে, দেখে উপসর্গগুলো এরকম হয়। তো স্যার আপনি একটু বলুন যে অ্যানিমিয়া যখন হয়ে যাচ্ছে সেই মানুষটা হয়তো বুঝতে পারেনি বা পরবর্তীকালে বুঝতে পেরেছেন, চিকিৎসক তাকে বলেছেন যে অ্যানিমিয়া হয়েছে। তাহলে এই অ্যানিমিয়া কি করে আমরা প্রতিরোধ করতে পারি? বা হিমোগ্লোবিন কমে যাওয়া কি করে প্রতিরোধ করতে পারি? এবং অ্যানিমিয়া যদি হয়ে থাকে পরবর্তীতে তার চিকিৎসা পদ্ধতি কি হবে একটু যদি বলেন? এবার অ্যানিমিয়ার অনেক রকম কারণ থাকে। সবথেকে কমন যে কারণটা, সেটাকে বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। শরীরে আয়রন কম। ওই হিমোগ্লোবিনের মধ্যে যে হিম পার্টটা আছে, ওই হিম পার্টটা হচ্ছে আয়রন। আর গ্লোবিন হচ্ছে প্রোটিন। এই যে আয়রন আর এই গ্লোবিন, যে প্রোটিন মিলিয়ে হিমোগ্লোবিন হয়। আয়রন কমটাই সবথেকে কমন কারণ। এবার আয়রন যখন কম, আয়রন দিলে ওটা বাড়বে। নরমালি আমাদের খাবার-দাবারে আয়রন থাকে। কোন খাবারে মোস্টলি? সবুজ শাক। যেকোনো পাতা সবুজ শাক। আর যারা ধরুন ননভেজ খান, তাদের হচ্ছে মেটে। সেটা চিকেন, মাটন যেটাই হোক, তার মেটে এই দুটো হচ্ছে মেইন। আচ্ছা। এবার আমাদের বাঙালি বাড়িতে অনেকে বলে যে শিঙি মাছ বা এই থানকুনি হুম, পাতা হুম। বা এসব, সেগুলো খেতে পারেন। অসুবিধা কিছু নেই, জিনিসটা ভালো। কিন্তু মেইন হচ্ছে সবুজ শাক খেতেই হবে, এবং মেটে। যারা ননভেজ খান আরকি। এই মোটামুটি শাকটা খেলে আপনার হিমোগ্লোবিন অনেকে লেভেলস, বলেন যে বেদানা খেলেও রক্ত বেদানা বাড়ে। খেলেও বাড়ে আরকি। ঠিক আছে, খান না, অসুবিধা কি আছে? কিন্তু যাদের কমেছে হিমোগ্লোবিন, এবং ওষুধের হয়তো দরকার নেই, কিন্তু কমেছে, কিন্তু এই সবুজ শাক আর এগুলো খেলে বাড়বে ডেফিনিটলি। আচ্ছা। হিমোগ্লোবিন কমার আরো কারণ আছে। ফোলিক অ্যাসিড আরেকটা জিনিস আছে। ফোলিক অ্যাসিড কমলেও কিন্তু এটা হতে পারে। তাছাড়া আরবিসি বললাম, যেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে। যদি আরবিসি কোনো কারণে বারবার ব্রেক করে, ভেঙে যাচ্ছে, আরবিসি থাকছে না, তখন কিন্তু এরকম হয়। এবার কেন আরবিসি ভাঙবে? ছোট বাচ্চাদের, যাদের ধরুন থ্যালাসেমিয়া আছে, হুম, হুম। আরবিসি তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে। এবং তাদের হচ্ছে হিমোগ্লোবিনের ডিফারেন্ট ভ্যারাইটি থাকে। সেখানে হিমোগ্লোবিন ভ্যারাইটি তার মধ্যে একটা বেড়ে যায়, যাতে হচ্ছে ওটাকে কম্পেনসেট করতে পারে। হ্যাঁ। তো সেটা একটা কারণ, যে হিমোলাইসিস বলে এটাকে, যে ভাঙছে। এবার হিমোলাইসিস অন্য কারণ হতে পারে, কোনো ইনফেকশনের জন্য হতে পারে, অটো ইমিউন ডিজিজ হতে পারে, অটো হুম। ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বলে একটা জিনিস হয়, সেটাতে হতে পারে। এবার মানে হিমোগ্লোবিন কমেছে অ্যানিমিয়া মানেই যে শুধুই আয়রন ডেফিসিয়েন্সি, তা কিন্তু নয়। আচ্ছা। তাছাড়া কিন্তু অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এরকম অনেক কিছু অটো ইমিউন কারণ থাকতে পারে। সেইগুলো কিন্তু চিকিৎসার মাধ্যমে ওগুলোকে ডায়াগনোজ করে তার ট্রিটমেন্ট আছে।
সেই ট্রিটমেন্টটা হচ্ছে করতে হয়। অনেকের হচ্ছে হিমোগ্লোবিন ধরুন 9-10 থাকে, হয়ে আছে না, তার কোনো থ্যালাসেমিয়ার ভেরিয়েন্ট থাকতে পারে, তারও তো জীবনে কখনো রক্ত দরকারই পড়লো না, কিন্তু আর হিমোগ্লোবিন কিন্তু সে 10-11 উপরে আর ওঠে না। ওই রেঞ্জেই থাকবে, সে নর্মাল সব কিছু করছে, কিন্তু তার হয়তো থ্যালাসেমিয়ার ট্রেট আছে বা সে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। এইগুলো হচ্ছে হচ্ছে টেস্ট করে দেখতে হয় আর কি। মানে আপনি বলছেন যে হিমোগ্লোবিন কমাটাই শুধুমাত্র অ্যানিমিয়ার কারণ নয়, তার না, পেছনে অনেকগুলো কারণ অনেক থাকতে কিছু পারে। কারণ থাকতে পারে আর কি। হিমোগ্লোবিন কমাটা অ্যানিমিয়া, কিন্তু হুম। সেটা আয়রন ডেফিসিয়েন্সির জন্যই যে হচ্ছে তা হচ্ছে। কিন্তু না। অনেকে যেমন জানে যে না আমার হিমোগ্লোবিন কম আছে, আয়রন ট্যাবলেট খেয়ে নিচ্ছে, কেউ হুম। সিরাপ খেয়ে নিচ্ছে, তাতেও বাড়ছে না, হুম। সেটা কিন্তু নয়। তাছাড়া ধরুন কোথাও রক্তক্ষরণ হচ্ছে, যে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাতেও কিন্তু হিমোগ্লোবিন কমছে। এবার সেটা কিন্তু কোনো ক্যান্সার হতে পারে। প্রথমেই লোকেদের গুগল করলেই ক্যান্সারটাই দেখাবে, হুম। কিন্তু সেটা ব্যাপার নয়। কারোর অনেক দিন ধরে এটা চলছে। মোস্টলি যাদের হুম। বয়স বেশি, বয়স্ক মানুষদের যদি সাডেনলি এরকম হিমোগ্লোবিন কম দেখায় কোনো টেস্ট করতে গিয়ে, সেখানে মোস্টলি আমাদের বলাই থাকে যে 60 বছর বয়সের উপর যদি কিছু থাকে, একটু ক্যান্সারের ওয়ার্কআপটা করে নিয়ে দেখে নিতে আর কি। আচ্ছা। যে ধরুন পায়খানার রাস্তা দিয়ে হয়তো রক্ত দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো ওইখানে রক্ত আছে, একটু রক্তক্ষরণ হচ্ছে ওখান দিয়ে। সেইটা একটু খেয়াল রেখে দেখে নেওয়া যে কেন এটা হচ্ছে। স্যার, মহিলাদের ক্ষেত্রে বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিন শরীরে কমে গেলে তার কি আলাদা কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায়? গর্ভবতী মায়েদের আজকাল নিয়মই হয়ে গেছে যে আয়রন ফোলিক অ্যাসিড দিতেই হবে। মাস্ট, এটা তো হয়। যাদের ধরুন অ্যানিমিয়া আছে, নেই, ডাজন্ট ম্যাটার, তাদের দিতে হয়। কেন? এক তো হচ্ছে যে বাচ্চা আছে, মাকে ডাবল ফাংশন করতে হচ্ছে। খাওয়াও ডাবল আর ওভারঅল ফিজিওলজি ডাবল। হুম। তার সঙ্গে কি করে যে গর্ভবতী মা, তার শরীরে অনেকটা জল জমে। রক্তর ভলিউমটা অনেকটা বেড়ে যায়। রক্তর ভলিউমটা বাড়লে কি হয়? হিমোগ্লোবিনটা কম্প্যারেটিভলি একটু কমেই যায়। হুম। ঠিক আছে? হিমোগ্লোবিন যা ছিল সেটা তো রয়েছেই, কিন্তু জল বেড়ে গেছে বলে রক্তর ভলিউম বেড়েছে, ওইজন্য একটু কমে যায়। তো এমনি আয়রন এগুলো দেয়াই হয়। এবার খুব রেয়ারলি দেখা গেছে যারা ধরুন গর্ভবতী হয়েছেন কিন্তু ডাক্তারের ফলো আপে নেই। মোস্টলি হয়তো দূর-দূরান্ত গ্রামগঞ্জে অনেক সময় এরকম হয়। যেখানে হয়তো এখনো বাড়িতে ডেলিভারি হয়। সেই কেসে যদি অ্যানিমিয়া হয়, সেখানে কিন্তু ১ম এ হচ্ছে শ্বাসকষ্ট ব্যাপারটা হবে। বিকজ বডি তখন টানতে পারবে না। শ্বাসকষ্ট হবে, বুক ধড়ফড় করবে। অবভিয়াসলি ফ্যাকাশে এরকম এগুলো হবে আরকি। তো ওই জিনিসটা আর্লি হবে। বাকি সিম্পটমের থেকে কিন্তু এটা আগে ছিল। স্যার, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোন লক্ষণগুলো দেখলে তিনি কিছু সন্দেহ করবেন যে আমার শরীরে হিমোগ্লোবিন কমে গেলেও যেতে পারে, রক্ত পরীক্ষা করা উচিত? এটা কোন হুম। পর্যায়ে গিয়ে বা কোন লক্ষণগুলো দেখলে তিনি করতে পারেন? সবার আগে তো একটু ফ্যাকাশে ভাব এসে যাচ্ছে। এটা হয়তো নিজে বুঝতে পারবে না। আশেপাশে বাড়ির লোকেরা বুঝতে পারবে যে একটু ফ্যাকাশে লাগছে আগের থেকে। অনেকে বলে ফর্সা হয়ে গেছে হঠাৎ করে। সেই জিনিসটা হলে ডেফিনিটলি ওটা একটা ভাবা উচিত। তাছাড়া নখ নিজে দেখে লোকে, চোখটা অনেক সময় কেউ দেখছে এমনি মুখ ধুতে গিয়ে, সেটা হচ্ছে। আর তাছাড়া ধরুন একটু কিছু একটা কাজ করলেই মনে হচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছি। হয়তো একটা দুটো সিঁড়ি উঠলাম, একটু মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছি আরকি। যেটা আগে হতো না। ঠিক। রাতের ঘুমটা হঠাৎ করে একটু কমে গেছে। সারাদিন কাজ করছি, খাটছি, কিন্তু রাতের ঘুমটা ঠিক হচ্ছে না। রাতের ঘুমে একটা কিন্তু একটা অদ্ভুত যে হচ্ছে আপনার হিমোগ্লোবিন কমের একটা লক্ষণ, আপনি রাতের ঘুমের কথা বলছেন, আমরা লাইফস্টাইল নিয়ে একটু আলোচনা করব। তার সঙ্গে একটুখানি খাবার দাবার, মানে কোন ধরনের খাবার দাবার খেলে স্যার হিমোগ্লোবিন মাত্রাটা সঠিকভাবে রাখা যায়, বা কি ধরনের লাইফস্টাইল আমরা যদি মেনটেন করতে পারি, জীবনশৈলী অভ্যেস করতে পারি, তাহলে হিমোগ্লোবিনের মাত্রাটা সঠিকভাবে স্বাভাবিকভাবে রাখা যায় শরীরে? লাইফস্টাইল দেখুন সবার জন্যে একই আরকি। যে খাওয়া-দাওয়া টাইমে করা সবথেকে ইম্পোর্টেন্ট। আজকাল সবাই ফোন নিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছে, সেই নিয়ে রাত হচ্ছে। সেটা না করে একটা নরমাল লাইফস্টাইল, যে আপনি একটা পার্টিকুলার টাইমে রাতে খেয়ে-দেয়ে ঘুমোচ্ছেন এবং সকালবেলা উঠে অফিস যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, যা হচ্ছে, সেইগুলো টাইমে, টাইমে মেইনটেইন করা। সেটা খুব ইম্পোর্টেন্ট। সারারাত ধরে জেগে যারা কাজ করেন, তাদের প্রচন্ড স্ট্রেস যায় বডিতে, এবং তাদেরও তো কাজই ওটা। সেটা পুলিশ হতে পারে, আমাদের ডাক্তাররা হতে পারেন, তারপরে আইটি প্রফেশনালসরা থাকে, তাদের হতে পারে। তাদের কিন্তু স্ট্রেস যায়। কিন্তু সেই স্ট্রেসটাকে কম্পেনসেট করতে হবে। যে আপনার খাওয়া-দাওয়াটা এট লিস্ট আপনি টাইমে করছেন। সকালে আপনার যখন কাজ শেষ হচ্ছে, এসে আপনি একটা রেস্ট নিচ্ছেন পুরো। ঘুম একটা পার্টিকুলার টাইম নিয়ে মেইনটেইন করে ঘুম। সেইগুলো সব করা। সিজনাল ফ্রুটস থাকে, সেইগুলো কিন্তু মৌসুমি ফল যেগুলো। মৌসুমী যে ফলগুলো হয় আরকি। যখন যে সিজনে যে ফ্রুট, একটা করে ফল দিনে খাওয়া। সেটাতে আপনার হিমোগ্লোবিন বাড়বে না। কিন্তু তাতে কি হবে, আপনার লাইফস্টাইল যে আপনি মডিফিকেশন যে পার্টটা বলছেন, সেইটা মেইনটেইন থাকলে শরীরের যা ডেফিসিয়েন্সি গুলো থাকে, সেইগুলো কমপেনসেট করতে পারবে। আর খাওয়া দাওয়াটা স্যার কিভাবে তাহলে করা উচিত হিমোগ্লোবিনের দিকে নজর রেখে? হিমোগ্লোবিন নরমালি যেমন আমি বললাম আপনাকে যে শাক-সবজি। সবুজ রঙের যেকোনো সবজি যদি খান, স্পেসিফিক্যালি গ্রিন লিফি ভেজিটেবলস, আমাদের হুম। বইতে পরিষ্কার লেখা আছে গ্রিন লিফি ভেজিটেবলস। পাতা জাতীয় সবুজ রঙের হচ্ছে শাকসবজি খেলে বেস্ট। তার সঙ্গে হচ্ছে লিভার মানে মেটে, সেটা খাওয়া। বাকি আপনি শিঙি মাছ খান, বেদানা খান, কাঁচকলা খান, হুম। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোন ক্ষেত্রে ওষুধ শুরু করতে হতে পারে এবং সেই ওষুধ শুরু করলে সেটা কতদিন খেতে হতে পারে? হ্যাঁ, সেটা আপনার ধরুন হিমোগ্লোবিন লেভেলটার উপর ডিপেন্ড করছে। মোস্টলি যখন ১০ এর নিচে নামে, তখন আমরা ওষুধ শুরু করি। ওষুধ মানে সেটা ট্যাবলেট হতে পারে বা সিরাপ হতে পারে। মোস্টলি আয়রন, ফোলিক অ্যাসিড এগুলোর জন্য হয়। তো সেইগুলো আমরা সাপ্লিমেন্ট করছি, এবং তখন মোটামুটি ধরুন যদি আপনার হিমোগ্লোবিন যদি ৯-১০ বা ৮-৯ এরকম থাকে, তো ১-২ মাস ওষুধ খেলে ওটা কভার আপ হয়ে যাবে। যদি তার নিচে থাকে, অনেক সময় কি হয়, যদি বডির ডিমান্ড বেশি, হয়তো অন্য কোনো রোগ আছে, সেখানে হয়তো এরকম অ্যানিমিয়া হয়েছে, আয়রনটা দেখা গেল কম আছে টেস্ট করে, তখন ইনজেক্টেবল আয়রন দেওয়া হয়। মানে শিরার মধ্যে ওই চ্যানেল করে স্যালাইনের মাধ্যম দিয়ে আয়রন দেওয়া যায়। সেটাতে হচ্ছে আপনার হিমোগ্লোবিন তাড়াতাড়ি বাড়ে। সেটাও করা যায় আরকি।
আর যদি 7 নিচে নেমে যায় তখন কিন্তু ব্লাড দিয়ে হিমোগ্লোবিনটা বাড়াতে হবে। স্যার যদি বারবার হিমোগ্লোবিন কমে যায় বা দীর্ঘদিন ধরে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি বা হিমোগ্লোবিন কম শরীরে, সেক্ষেত্রে ভবিষ্যতে কি ধরনের জটিলতার মুখোমুখি হতে পারে সেই ব্যক্তিকে? আর যদি হিমোগ্লোবিনটা অনেক দিন ধরেই কম আছে, তো বডি মোটামুটি ওটাকে কম্পেনসেট করে দেয়। ওই হিমোগ্লোবিন রেঞ্জে অক্সিজেন পৌঁছানো সেগুলো করে দেয় আরকি। কিন্তু সেই মানুষটা যদি হঠাৎ করে কোনো কারণে হিমোগ্লোবিনটা আরও ফল করে, বা ধরুন ওরা হিমোগ্লোবিন অলরেডি তো 7-8 থাকে, হয়তো ব্লাড দিতে হচ্ছে না, আয়রন খাচ্ছেন, ওই 8-9 মধ্যে ঘুরছে। তো কোনো কারণে যদি ঝপ করে যদি ফল করে, তাহলে কি হচ্ছে? ফল করে ওনার অপশন থাকছে 4, 5, 3 এরকম আরকি। তখন হঠাৎ করে ওনার হার্ট ফেলিয়ার হতে পারে। হঠাৎ করে হার্ট ফেলিয়ার, হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। এই প্রবলেমগুলো তখন কিন্তু হঠাৎ করে হয়ে যায়। এমনি কোনো ক্রনিক সমস্যা বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হওয়ার ঝুঁকি কি আছে হিমোগ্লোবিনের মাত্রা দীর্ঘদিন কম থাকলে? হ্যাঁ, যদি ওনার ক্রনিক কোনো ডিজিজ থাকে, যেমন অটোইমিউন ডিজিজ থাকতে পারে, বা কোনো ক্যান্সার পেশেন্ট কিমোথেরাপি নিচ্ছেন, সেটাতে হচ্ছে হিমোগ্লোবিনটা কম থাকে। কিমোথেরাপি নিলে হচ্ছে আপনার অ্যানিমিয়া হয় আরকি। বোন ম্যারো যেখান থেকে ধরুন তৈরি হচ্ছে জিনিসটা, সেই বোন ম্যারো ফাংশনিংটা কমে গেল। সেখান থেকে হচ্ছে হিমোগ্লোবিনটা ফল করবে। তখন আমাদের ওয়েট করতে হয়, ব্লাড দিতে হয়। তারপরে হচ্ছে কিমোথেরাপি তো দিতেই হবে। কিন্তু সেটা হচ্ছে হিমোগ্লোবিনটাকে যেটা কমেছে সেটাকে ফেরত দিয়ে, মানে ব্লাড দিয়ে তারপরে হচ্ছে ওটা। আচ্ছা, একেবারে শেষ প্রান্তে এসে স্যার একটু জানতে চাইবো যে ঠিক অপোজিটটা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, উল্টোটা যদি হয়, হিমোগ্লোবিন যদি কোনো বেড়ে যায়, হুম। সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা তার চিকিৎসা কি হতে পারে? হিমোগ্লোবিন যদি সাপোজ বেড়ে গেল, কারোর হিমোগ্লোবিন হয়তো বেড়ে গিয়ে 18 এর উপর চলে গেল, সেটাও কিন্তু হয়। এবং তাতে হচ্ছে খুব স্পেসিফিক কিছু রোগ হয়। সেই রোগগুলোর কারণে কিন্তু হিমোগ্লোবিন এরকম বাড়ে। সেই রোগগুলো প্রথমত ডায়াগনোসিস একটা করা হয়, এবং এখানে যেমন কি হিমোগ্লোবিন 7 এর নিচে নেমে গেলে ব্লাড দিতে হচ্ছে, ওখানে হচ্ছে আমরা ব্লাড নিয়ে নিই। আচ্ছা, মানে হিমোগ্লোবিনটা কমানোর জন্য কমানোর জন্য। সোজা হচ্ছে ব্লাডটা একদম স্ট্রেইট নিয়ে নেওয়া হয় আরকি। রোগটা যদি খুঁজে পাওয়া যায়, তার স্পেসিফিক চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা দিলে, ট্যাবলেট ওষুধ আছে, সেগুলো দিলে ওগুলো হচ্ছে আবার কি রোগ থাকতে পারে স্যার পেছনে? পলিসাইথেমিয়া বেরা বলে। জিনিসটাকে বলে পলিসাইথেমিয়া। মানে এটা অ্যানিমিয়া, ওটা পলিসাইথেমিয়া। আচ্ছা, বেড়ে আচ্ছা। গেল। এবার পলিসাইথেমিয়ার মধ্যে কিছু টেস্ট করতে হয়। হুম। কিছু মিউটেশন স্টাডি করে আরকি। সেই রোগগুলো যদি পাওয়া যায়, তার কিছু ওষুধ আছে, চিকিৎসা আছে। সেইগুলো হচ্ছে দিলে ওগুলো ডেফিনিটলি কমে যাবে। আরেকটা হয় হচ্ছে বাচ্চাদের, নবজাতক বাচ্চা, নিউনেটস আরকি। জাস্ট জন্মেছে, হিমোগ্লোবিন দেখবেন 20। এবার কি হয়? মানে আজকাল তো আমাদের ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, মানে মায়ের যে প্লাসেন্টা থেকে কর্ড বেরোচ্ছে, সেটা ডিলেড ক্ল্যাম্পিং করা হয়। তো সেখান থেকে যতটা ব্লাড যাওয়া যায় আরকি বাচ্চার কাছে সেটা। এবং অনেক সময় বাচ্চাদের এটা বেশি থাকে। তো সেখানে হচ্ছে কিছু স্পেসিফিক জিনিস দেখতে হয়, এবং সেইটা যখন ব্রেক করবে, মানে হিমোগ্লোবিন 20 থাকলে বাচ্চা 20 মেইনটেইন করে না। আর বাচ্চা থেকে আমরা ব্লাড টেনেও বার করা হয়। ওটা কি হয়? বডি নিজেই ব্রেক করে দেয়। ব্রেক করে দিলে কি হবে? তখন বিলিরুবিন বাড়ে। হিমোগ্লোবিন যদি ব্রেক করে, জন্ডিস। জন্ডিস হয় বাচ্চাদের। তখন জন্ডিস হলে ওই একটা আলোর তলায় রাখতে হয়। আলোর তলায় রাখলে ওইটা ব্রেক করে গেল, ওটা নরমাল লেভেলেও এসে গেল, জন্ডিস বাড়লো, আলো দিয়ে সেটাকে ক্লিয়ার করে দিল, আবার বাচ্চা নরমাল লাইফ